বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকগুলো কর্মকর্তাকে একেবারে এখন কি আইসিটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদেরকে এখন একেবারে ওই কাঠগড়া দাঁড় করিয়েছে, তাই না? দেশপ্রেমিক সেনাবাহিনী, ঠিক না? তো দেশপ্রেমিক সেনাবাহিনী এমন কি অপরাধ করলো যে এখন তাদের আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একেবারে কাঠগড়ায় দাঁড় করানো হলো? তাহলে এখানে এখন এই বাংলাদেশের সেনাবাহিনী এই নামটা উচ্চারণের সাথে সাথে ওই যে প্রথমে যে দেশপ্রেমিক বলতে হবে, এটা কি আর প্রযোজ্য হবে? দেশপ্রেমিক সেনাবাহিনীর লোকজন কিভাবে বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যে কি ডিজিএফআই না কি জানি, আমি ভালো করে বুঝিও না আসলে ডিজিএফআই কী জিনিস। তো ওরা ওই জায়গায় যখন ছিল ক্ষমতায় পদ পদবিতে বসেছিল, তারা নাকি বাংলাদেশের কি গুম খুন কত কি করছে। সত্য কথা বলতে কি, বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা এবং সেনাবাহিনীর লোকজন মনে করে যে বাংলাদেশের আইন কানুনের ঊর্ধ্বে তারা, কোনোভাবেই তাদেরকে আইন কানুনের আওতায় আনা যায় না। এবং they always tell bloody civilian। চিন্তা করে দেখছেন, তাদের মুখের ভাষা হলো ব্লাডি সিভিলিয়ান। এটার বাংলা কি জানি? ব্লাডি মানে খুব খারাপ জিনিস আর কি। ব্লাডি সিভিলিয়ান, যে সিভিলিয়ানের ট্যাক্সের টাকায় তারা বেতন পায়, সেই সিভিলিয়ানদেরকে তারা বলে ব্লাডি সিভিলিয়ান। অর্থাৎ তারা বাংলাদেশের যে সাধারণ নাগরিকদেরকে পাত্তাই দেয় না, মানুষই মনে করে না। অ্যান্ড ইন স্পাইট অফ দ্যাট দে শুড বি কল্ড প্যাট্রিয়টিক আর্মি, দেশপ্রেমিক সেনাবাহিনী, রাইট? এখন তাদেরকে আইসিটি নাকি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল নাকি, মানে কি? মানে যাই হোক, তাদেরকে একেবারে ওই বাসে করে নিয়ে এসে তাদের কিন্তু কোর্টে হাজির করা হয়েছে। এখন দেশপ্রেমিক সেনাবাহিনী কি দাবি করবে এরপরেও তারা দেশপ্রেমিক আছে? তার কারণ একেবারে 15 জনকে এখানে হাজির করা হয়েছে। অর্থাৎ এরা মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। এখন যে দেশের সেনাবাহিনী মানবাধিকার কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিল, মানে মানবাধিকার লঙ্ঘন করছে, শুড দে বি কল্ড স্টেল প্যাট্রিয়টিক আর্মি? আই ডোন্ট থিঙ্ক সো। যেটা পারস্পরিক খবরে জানা গেল যে ওই কি জানি ডিজিএফআই ভুলে যাই আসলে এর মানে কি। এরা নাকি দেশের সর্বা, যারা তারা ইচ্ছে খুশি তারা ধরে নিয়ে কিন্তু গুম করে দিতে পারে, এই ধরনের একটা পজিশন নাকি তারা হোল্ড করে। আমি জানি না আসলে এত ক্ষমতায় তারা, মানে এত ক্ষমতার অধিকারী তারা কিনা। তো ওই 5 আগস্ট যখন এই ডিজিএফআই এর যে প্রধান ছিল, কি জানি নামও তো ভুলে গেলাম, কি আকবর নাকি না অন্য কেউ, হামিদ, এরকম সামান হামিদ না, তো সে তখন এই সে মেজর জেনারেল নাকি তাও জানি না। আসলে বিষয়টা হচ্ছে যে এই যে নাম যে অ্যাকুরেটলি বলতে পারতেছে না, ইট ডাজ নট ম্যাটার অ্যাট অল, বিকজ আই এম এ থিওরিটিক্যাল স্পিকার। আমি থিওরিটিক্যাল কথাবার্তা বলি, বুঝছেন? এখানে নাম ভুল হলো, তারিখ ভুল হলো, সময় ভুল হলো, ইট ডাজ নট ম্যাটার। অনেকে দেখি এই মন্তব্যে এসে এইগুলা কারেকশন করে। ভাই আপনারা কি মানে মূর্খ নাকি? আপনারা কী কারণে এটা মানে করেন? আমার মেসেজ তো ওইটা না, ওখানে সঠিক নাম বললাম নাকি ভুল বললাম, ইট ডাজ নট ম্যাটার অ্যাট অল, বিকজ মাই স্পিচ ইজ কমপ্লিটলি বেসড অন থিওরিটিক্যাল। ওকে, আমি একটা থিওরিটিক্যাল কথাবার্তা বলি। অলওয়েজ আই ট্রাই মাই সেলফ অ্যাট মাই বেস্ট টু ডেলিভার এ স্পিচ অন দ্য বেসিস অফ থিওরিটিক্যাল সিনথেসিস। তাহলে আপনারা এখানে পরে এসে নিজেদের বড়াই করেন, নাম ভুল বলছি, হ্যান বলছি, ত্যান বলছি। ভাই আমার মেসেজটা তো ওর নাম সঠিকভাবে বলা না, বুঝেন না? আচ্ছা, যাজ্ঞে সে কথা, অন্তত অ্যাটলিস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করলো যে বাংলাদেশের যে সেনাবাহিনী এতদিন ধরে বাংলাদেশের সাধারণ পাবলিকরে তারা কি ব্লাডি সিভিলিয়ান বলতো, এবং তাদের কোনো অপরাধের কারণে সিভিল কোনো কোর্টে তাদের আনাই যাবে না, এই ধরনের একটা ধ্যান ধারণা পোষণ করতো, এটা অ্যাটলিস্ট ভুল প্রমাণিত হলো, ঠিক না?
এইটা কিন্তু বিভিন্ন সূত্র থেকে আমি জানতে পারলাম যে এই সেনাবাহিনী প্রধান এই যে ওয়াকারুজ্জামান উনি কিন্তু অনেক চেষ্টা করছিলেন যাতে করে এই সিভিল কোর্টে এই সেনাবাহিনীর যে কর্মরত লোকজন তাদেরকে যেন বিচারের আওতায় না আনা হয়। উনি বিএনপির মহাসচিব, তারপরে জামায়াতের যে সেক্রেটারি জেনারেল, এবং একই সঙ্গে উনি নাকি প্রধান বিচারপতির সঙ্গে দেখা সাক্ষাৎ করে কোনো রকম একটা সূত্র বের করার চেষ্টা করছিলেন যাতে করে এই এই সেনাবাহিনী যাদের নাকি বিচার করা হয়েছে তাদেরকে রক্ষা করা যায়, অর্থাৎ এইভাবে সিভিল কোর্টে আনা লাগে। আমি জানি না উনি কেন এটা করছিলেন। উনি কি মানে বাংলাদেশ জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান না নাকি? যদি ট্যাক্সের টাকায় বেতন পান তাহলে সেনাবাহিনীর লোকজন কোনো অপরাধ যদি করে তাহলে তাকে সিভিল কোর্টে এনে বিচার করা যাবে না। এটা মানে আমার ঠিক বোধে আসে না। এখানে আবার বলা হয় কি, মানে সেনাবাহিনীর কোনো লোকজন যদি কোনো অন্যায় টন্যায় করে তাহলে কোর্ট মার্শাল হয়, মানে সেখানে মিলিটারিরা নিজেরাই নিজেদের বিচার করে। আরে ভাই, নিজেরাই নিজেদের বিচার করলে কি এটা আসলে কোনো বিচার হয়? এটা কোনো নিরপেক্ষ বিচার হয়? ধরা যাক আজকে এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে যদি বিচার মার্শাল কোর্টে হতো তাহলে সেখানকার বিচারক মার্শাল মানে কোনো ওই মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল বা এরাই তো বিচারক হতো, তাই না? তো এরা কি কখনো তাদের বস অথবা তাদের অধস্তন যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তাদের বিচার কি সুষ্ঠুভাবে করতো? না, এটা এক কমপ্লিটলি বায়াসড বিচার হতো, তাই না? কিন্তু মানবাধিকার লঙ্ঘনের কোনো অন্যায় যদি কেউ কিছু করে থাকে সেটা তো কোর্ট মার্শালে বিচার হওয়ার কথা না। যাই হোক, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা দুর্ধর্ষ কাজ করছে এবং খুবই রিস্কি কাজ করছে। সেনাবাহিনীর এগেনস্টে গিয়ে তারা এই ধরনের একটা ঔদ্ধত্য দেখিয়েছে, সাহস দেখিয়েছে এবং একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে সেনাবাহিনীর লোকজন তোমরা নিজেরা আইনের ঊর্ধ্বে নিজেদেরকে মনে করে। এইটা কিন্তু মানে এতদিন যা মনে করছো, বাট এখন থেকে সেটা সম্ভব না। শুনলাম ডিজিএফআই নাকি প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন। তাহলে শেখ হাসিনা যখন ছিলেন তখন প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন ডিজিএফআই কাজ করতো, তাই না? তো সেক্ষেত্রে ওই যে শেখ হাসিনার একেবারে সর্বশেষ মোমেন্টে সেখানে ডিজিএফআই প্রধান কে ছিলেন? কোনো একজন হামিদ। পুরো নামটা আমি বলতে পারছি না কারণ আমি পুরো নামটা জানি না। তো এই হামিদ, যেটা জানা গেল যে এই জামাত ইসলামের সাথে তার নাকি সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং ভিতরের খবর নাকি প্রতিনিয়ত ফাঁস করে দিত। এই কি ইন্টারেস্টিং ব্যাপার না? অর্থাৎ এই হামিদের কর্মকাণ্ডের কারণেই কিন্তু এই যে 5 আগস্ট 2024 সালের এই অভ্যুত্থানটা সফল হয়েছিল, তাই না? এখন সফল হওয়ার পরে সেই হামিদকেই এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কি ইন্টারেস্টিং ব্যাপার না? আমি জানি না এটা কেউ কি বুঝতে পারছে কি পারছে না। আরে ভাই, এই 5 আগস্ট এই যে আন্দোলনটা এটা সফল হয়েছিল ডিজিএফআই এর তৎকালীন প্রধান, যাকে নাকি ডিরেক্টর জেনারেল বলে, কি জানি নাম, ওই যে হামিদ, তাই না? সে জামাত ইসলামের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সব তথ্য ফাঁস করে দিত এবং কি করতে হবে না হবে এটাও কিন্তু বলে দিত। এবং যখন এই আন্দোলন সফল হলো, এখন পরোক্ষভাবে এই জামাত ইসলাম ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারকে চালাচ্ছে, এখন তাদেরই প্ররোচনায় সেই হামিদকে এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে এখন তার বিচার করা হচ্ছে এবং অতঃপর যদি তার জেল হাজত ফাঁস হয়ে যায় তাহলে তো কোনো কিছু করার নাই। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার। এর থেকে সেনাবাহিনীর লোকজন কি কোনো শিক্ষা নিচ্ছে? আমি জানি নিচ্ছে না, কারণ মিডিয়াম টু লোয়ার পজিশনের যে সেনাবাহিনীর যে সমস্ত অফিসার আছে দে আর ভেরি মাচ ফ্যানাটিক, মানে ইসলামিক আদর্শে নাকি ফ্যানাটিক, অ্যান্ড দে আর রেডি টু ইমপ্লিমেন্ট এ সারিয়া ল ইন বাংলাদেশ। সারিয়া ল প্রতিষ্ঠা করতে চায়, ইটস ওকে, লেট দেম ডু ইট। এরপরে আপনাদের মতো সেনাবাহিনীর কোনো দরকার হবে বাংলাদেশে? আমি তো মনে করি না। আপনারা বাংলাদেশে শরিয়া শাসন কায়েম করতে চান না? আপনারা সেনাবাহিনীতে অনেক প্রশিক্ষণ পান, দেশ বিদেশে ঘোরেন, আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান হয় না এ পর্যন্ত? পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা কি প্রমোদ ভ্রমণে যান ট্রেনিং নেওয়ার নাম নিয়ে? পৃথিবীর উন্নত দেশগুলো কীভাবে উন্নত হয়েছে, সেখানে কী ধরনের নীতি আইন চলে, সিস্টেম চলে, কালচার চলে, এগুলো দেখে আসেন না?
in spite of that you wanna establish Sharia law in Bangladesh, Islamic law in Bangladesh. Okay, কোনো আপত্তি নাই, we also want it, and then we wanna see what the Sharia law is. Okay, আপনারা তো এখন বাংলাদেশে শরিয়া কায়েম করতে চাচ্ছেন, আইএস ইসলামিক স্টেট কায়েম করতে চাচ্ছেন না? ওকে, বাংলাদেশে ইসলামিক স্টেট কায়েম হবে, অ্যান্ড উই অলসো ওয়ান্ট ইট। বাংলাদেশের মানুষ এখনও কিন্তু বুঝতে পারতেছে না তারা যে কি গেড়াকলে পড়ছে। সেনাবাহিনীর মিড লেভেলের যে কর্মকর্তা যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশে শরিয়া আইন কায়েম করেন, এরপরেও কি আপনারা আশা করেন ওই যে ফরেন মিশনে আপনারা গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে বাংলাদেশে আসবেন? কি মনে হয় আফগানিস্তানের কোনো সেনাবাহিনীর লোকজন কি ওই ফরেন মিশনে আছে? কি মনে করেন ডুগডুগি বাজাবেন দুনিয়ারে, আপনি মূর্খ মনে করবেন, দুনিয়ার লোকজনদের চোখে ধুলা দিবেন? জি না, এত বুদ্ধিমান আপনারা না। আপনারা যে কত মূর্খ এটা কিন্তু সবাই জানে। আপনাদের নিয়ে এই জন্য সবাই খেলাধুলা করে, বুঝছেন? দেশে ইসলামিক শাসন কায়েম করবেন, এরপরে ওই ফরেন মিশনে গিয়ে লাখ লাখ টাকা আয় করবেন, বাংলাদেশে এসে রঙ্গ তামাশার জীবনযাপন করবেন, তাই না? এই ধরনের স্বপ্ন দেখেন। ইসলামিক স্টেট কায়েম করেন, শরিয়া কায়েম করেন, অ্যান্ড দেন সি ওয়েদার ইউ আর রিক্রুটেড ফর ইসলাম ইন্টারন্যাশনাল পিস কিপিং মিশন অর নট। ওকে, যেদিন আপনারা বাংলাদেশ ইসলাম শরিয়া কায়েম করবেন না, দেন উইল বি স্যাংশনড বাই UN, United Nations, so that you can't join the peacekeeping mission at all. Okay, তখন বাংলাদেশেই আপনাদের থাকতে হবে, এবং তখন অর্থনৈতিক অবস্থা ধসে পড়বে, আপনারা বেতনও পাইবেন না। ডোন্ট ওরি, আপনারা বেতনও পাইবেন না। ইউ শুড হ্যাভ টু ডিপেন্ড অন আল্লাহস উইল। ওকে, আল্লাহর ইচ্ছার উপরে আপনাদের নির্ভর করতে হবে, অ্যান্ড দ্যাট ডেজ আর কামিং ভেরি সুন। থ্যাংক ইউ।